নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে পড়াশোনা করব জিকে এবং জিএস বিষয়ের ওপর এবং জানবো সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমরা শুরু করেছিলাম এসএসসি জিডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর। শেষটা আমরা করেছিলাম 23শে ফেব্রুয়ারি 2024-এর সেকেন্ড শিফটের প্রশ্ন, এবং আমরা আজকে করব 23শে জানুয়ারি 2024-এর থার্ড শিফটের প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক ড্যাশের অনুসারী ছিলেন। মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক ড্যাশের অনুসারী ছিলেন, মানে কোন ধর্মের অনুসারী ছিলেন তিনি? শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম নাকি জৈন ধর্ম? কোন ধর্মের অনুসারী ছিলেন? শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম নাকি জৈন ধর্ম? তো তিনি অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, তিনি কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, কলিঙ্গ এই জায়গাটাকে, কলিঙ্গ এই জায়গাটা হলো বর্তমানে উড়িষ্যা উপকূল। ঠিক আছে, উড়িষ্যা উপকূল হলো কলিঙ্গ নাম ছিল। উড়িষ্যা উপকূল কলিঙ্গ নাম ছিল। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, ভারতের 2011 সালের সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত জনগণনা গ্রামীণ অন্যান্য বিভাগের অধীনে পরিবারগুলিকে বঞ্চনা ড্যাশ বঞ্চনা পরামিতির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করার অনুমতি দেয়। র্যাঙ্কিং হবে, ঠিক আছে, র্যাঙ্কিং করার অনুমতি দেয়। র্যাঙ্কিং করার অনুমতি দেয়। তাহলে কি বলেছে, ভারতের 2011 সালের সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত জনগণনা অন্যান্য বিভাগের অধীনে পরিবারগুলিকে ড্যাশ বঞ্চনা পরিমিতির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করার অনুমতি দেয়। তো এটা 7, 9, 5 নাকি 3? 7, 9, 5, 3 কোনটা হবে? তো এটা 7 হবে। ঠিক আছে, 7 বঞ্চনা পরামিতির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করার অনুমতি দেয়। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, ভারতে কোন ধর্মীয় অনুষ্ঠানে ভক্তগণ গঙ্গা নদীতে পবিত্র স্নান করে বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে ফেলে এবং নদীর তীরে বিভিন্ন ধর্মীয় কাজ করে? ঠিক আছে, বলেছে ভারতে কোন ধর্মীয় অনুষ্ঠানে ভক্তগণ পদ্মা নদীতে পবিত্র স্নান করে বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে ফেলে এবং নদীর তীরে বিভিন্ন ধর্মীয় কাজ করে? কোন নদীতে? কোন অনুষ্ঠানে? দীপাবলি, কুম্ভমেলা, ঈদ উল ফিতর নাকি নবরাত্রি? তো গঙ্গা নদীতে স্নান করে, পবিত্র স্নান করে, এটা কোনটা? এটা হলে তোমার কুম্ভমেলা। ঠিক আছে, কুম্ভমেলা। কুম্ভমেলা 4টি স্থানে হয়। কোথায় বলো তো? প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা হয়। ঠিক আছে, কুম্ভমেলা হয় প্রতি 12 বছর অন্তর এবং 4টি নদীর তীরে অবস্থিত তীর্থস্থানে হয়। তো সেগুলি কি কি? প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, এই 4টে স্থানে হয়। ঠিক আছে, প্রতি 12 বছর অন্তর। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, বলেছে ভারতীয় ক্রীড়াবিদ জ্যানেট বিধি কোন খেলায় অংশগ্রহণ করেন? ভারতীয় ক্রীড়াবিদ জ্যানেট বিধি তিনি কোন খেলায় অংশগ্রহণ করেন? ক্রিকেট, স্কোয়াশ,
তীরন্দাজি নাকি মুষ্টিযুদ্ধ? তো এটা কোনটা হবে? তো স্কোয়াশ। ঠিক আছে, জেনেট বিধি স্কোয়াশে অংশগ্রহণ করেন। বিশ্ব স্কোয়াশ ফেডারেশন দ্বারা পরিচালিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত। ঠিক আছে, স্কোয়াশ বিশ্ব স্কোয়াশ ফেডারেশন দ্বারা পরিচালিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত। বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা হলেও স্কোয়াশ এখনও অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়নি। এটি অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত, কিন্তু এখনও অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়নি, ভবিষ্যতে হবে। তাহলে ক্রীড়াবিদ জেনেট বিধি এই স্কোয়াশের জন্য বিখ্যাত। এটাতে বলেছে চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? চৌম্বক ক্ষেত্র রেখাগুলি উন্মুক্ত বক্ররেখা, চৌম্বক ক্ষেত্র রেখাগুলি বদ্ধ বক্ররেখা, চৌম্বক ক্ষেত্র একটি এমন রাশি যার দিক ও মান নেই, দুটি চৌম্বক ক্ষেত্র রেখা পরস্পরকে ছেদ করে। এটা উত্তর হবে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি বদ্ধ বক্ররেখা। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র যে রেখাগুলি সেগুলো বদ্ধ বক্ররেখা। কি বলে যাও, চৌম্বক ক্ষেত্র হলো ভেক্টর ক্ষেত্র যার মান এবং দিক উভয় দ্বারা চিহ্নিত। রাশি, ভেক্টর ক্ষেত্র বা রাশি, রাশি কয় প্রকার বলো তো? রাশি দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি এবং আর একটা হলো এই ভেক্টর রাশি। ঠিক আছে, একটা হলো স্কেলার রাশি এবং আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যার মান আসে কিন্তু কোনো দিক নেই, তাকে স্কেলার রাশি বলে। যার মান আছে কিন্তু কোনো দিক নেই। আর ভেক্টর রাশি কি? যার মান এবং দিক, যার মান এবং দিক দুটোই আছে সেটাকে বলে ভেক্টর রাশি। যেমন স্কেলার রাশির একটা উদাহরণ কি হলো? দ্রুতি। দ্রুতি হলো স্কেলার রাশি। ঠিক আছে, আর ভেক্টর রাশি যেখানে দেওয়া হয়েছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? এইটা এই কদিন আগে একবার বললাম, যখন প্র্যাকটিস সেট প্রশ্ন করাচ্ছিলাম তখন এইটা ছিল। তো এটা হবে দিল্লি। ঠিক আছে, দিল্লির জনঘনত্ব সবচেয়ে বেশি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এনসিটি অফ দিল্লি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। এনসিটি অফ দিল্লির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 11,297 জন। 11,297 জন, মানে কত বেশি ভাবতে পারছ? দিল্লি কেবল ভারতের রাজধানী নয়, এটি একটি রাজনীতি, বাণিজ্য, সংস্কৃতি এবং শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঠিক আছে, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হলো দিল্লি। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, ড্যাশ হলো ন্যাশনাল বল ভবন। এর একটি উদ্যোগ যা 4টি প্রধান ধারায় শিশুদের সৃজনশীল সম্ভাবনা চিহ্নিত করার জন্য এবং তাদের সৃজনশীল সম্ভাবনা চিহ্নিত করার জন্য এবং তাদের সৃজনশীল সম্ভাবনা অনুসরণ এবং উন্নত করার জন্য অনুপ্রাণিত করার জন্য চালু হয়েছে। কোশ্চেনটা একটু গলমালা দিয়েছে, মানে বাংলা ভাষাটা ঠিকঠাক হয়নি, যেহেতু ইংরাজি থেকে ডাইরেক্ট ট্রান্সলেট করা। ঠিক আছে, ন্যাশনাল বল ভবন হলো ড্যাশ হলো ন্যাশনাল বল ভবনের একটি উদ্যোগ যা 4টি প্রধান ধারায় শিশুদের সৃজনশীল ভাবনা চিহ্নিত করার জন্য এবং তাদের সৃজনশীল সম্ভাবনা অনুসরণ এবং উন্নত করার জন্য এবং অনুপ্রাণিত করার জন্য চালু হয়েছে। এর মূল্যায়ন এবং নির্বাচন একটি জটিল প্রক্রিয়া এবং পদ্ধতি, যেটিতে
বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল শিল্পী এবং বিশেষজ্ঞদের কাছ থেকে ধারাবাহিক পরিশোধন এবং ইনপুটের প্রয়োজন হয়। তাহলে সোজা কথায় বলতে গেলে ন্যাশনাল বলভবনের উদ্যোগটির নাম কি, যেটি শিশুদের 4টি ধারায় সৃজনশীল সম্ভাবনা চিহ্নিত করে। ঠিক আছে, এটা কি ন্যাশনাল বলশ্রী সম্মান, ন্যাশনাল পদ্মশ্রী সম্মান, শ্রী সম্মান নাকি ন্যাশনাল মাতৃশ্রী সম্মান? তো এটা বলভবনের বল যুক্ত আছে, এটা ন্যাশনাল বলশ্রী সম্মান। ঠিক আছে, অপশন ই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ন্যাশনাল বলভবন ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে ন্যাশনাল বলভবন ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে, এইগুলো আসে কিন্তু কোনটা কোন মন্ত্রণালয়ের অধীনে সেগুলো আসে দিয়ে দেয়। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, মুদ্রা ও ব্যাংকিংয়ের প্রেক্ষিতে SLR বলতে কি বোঝায়? মুদ্রা ও ব্যাংকিংয়ের প্রেক্ষিতে SLR কি বোঝায়, মানে SLR এর ফুল ফর্ম কি? স্ট্যাটুটরি লিগ্যাল রেটিও, স্ট্যাটুটরি লিকুইডিটি রেটিও, স্টেট লিকুইডিটি রেটিও, স্টেট লিগ্যাল রেটিও। তো কোনটা হবে সঠিক হলো? অপশন বি, স্ট্যাটুটরি লিকুইডিটি রেটিও। ঠিক আছে, SLR এর ফুল ফর্ম। স্ট্যাটুটরি লিকুইডিটি রেটিও ক্যাশ রিজার্ভ রেটিও এর থেকে আলাদা, মানে এই দুটি আলাদা জিনিস। ঠিক আছে, যা ব্যাংকগুলিকে তাদের NDTL এর একটি নির্দিষ্ট শতাংশ RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নগদ রাখার প্রয়োজনীয়তা নির্দেশ করে। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949 অনুসারে SLR নির্ধারিত হয়। ঠিক আছে, তার মানে স্ট্যাটুটরি লিকুইডিটি রেটিও এটা ক্যাশ রিজার্ভ রেটিওর থেকে আলাদা। আর এটা কী করে, স্ট্যাটুটরি লিকুইডিটিও কী করে, যা ব্যাঙ্কগুলিকে তাদের NDTL এর একটি নির্দিষ্ট শতাংশ RBIতে নগদ রাখার প্রয়োজনীয়তা নির্দেশ করে। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, অনন্ত মহেশ্বরী দ্য প্রেসিডেন্ট অফ ড্যাশ ইন্ডিয়া 2023-24 সময়ের জন্য ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। অনন্ত মহেশ্বরী দ্য প্রেসিডেন্ট অফ ড্যাশ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার কোন পদের প্রেসিডেন্ট তিনি, যিনি 2023-24 জন্য ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন? TCS, মাইক্রোসফট, অ্যাপেল নাকি গুগল? তো কিসের চেয়ারম্যান ছিলেন অনন্ত মহেশ্বরী? তিনি মাইক্রোসফটের চেয়ারম্যান। ঠিক আছে, মাইক্রোসফট ইন্ডিয়া। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট অফ মাইক্রোসফট ইন্ডিয়া। যে ন্যাসকম 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। তাহলে ন্যাসকম প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে এবং এর সদর দপ্তর কোথায়? ভারতের দিল্লিতে অবস্থিত। নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী কেরালার সাথে সম্পর্কিত? নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী কেরালার সাথে সম্পর্কিত? কত্থক, ওড়িশি, মোহিনীআট্টম নাকি শাস্ত্রীয় বা শাস্ত্রীয়া? ঠিক আছে, এটা কোনো মোহিনীআট্টম কেরালার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তো কত্থক কোথায়? কত্থক হলো উত্তর ভারত, মেনলি উত্তরপ্রদেশ। ওড়িশি ওড়িশা, শাস্ত্রীয়া হলো আসাম, মোহিনীআট্টম কেরালা। আর কি কি আছে বলো তো? কথাকলি কেরালা,
ভারতনাট্যম তামিলনাড়ু, তারপর আর আছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, আর একটা ছিল মণিপুর, হ্যাঁ মণিপুর, ঠিক আছে। আর যে এইগুলো তোমার এই 8টা যে ডান্স, ঠিক আছে, এই চারটে যে 8টা যে ডান্স, এগুলো সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত ভারতের শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। আর ভারতের সংস্কৃত মন্ত্রণালয়, ঠিক আছে, সংস্কৃত মন্ত্রণালয় যে তোমার 9টা শাস্ত্রীয় নৃত্য স্বীকৃত দিয়েছে, তার মধ্যে একটি হলো কি ছৌ। এই 8টা প্লাস ছৌ নাচ মিলে মোট 9টা, ঠিক আছে। তা ভারতীয় সংস্কৃতি মন্ত্রক এটা স্বীকৃত দিয়েছে ভারতের শাস্ত্রীয় নাচ হিসেবে ছৌ নাচকে, ঠিক আছে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। আচ্ছা, এটা দেখো, মোহিনীঅট্টম শব্দটি মোহিনী থেকে এসেছে, যা হিন্দু দেবতা বিষ্ণুর একটি নারী অবতার। তাহলে মোহিনীকে হিন্দু দেবতা বিষ্ণুর একটি নারী অবতার, এবং আট্টম শব্দের অর্থ নৃত্য, ঠিক আছে। এই থেকে মোহিনীঅট্টম শব্দটি এসেছে। কি বলেছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মুক্তবাজার মডেল, গডগিল সূত্র, হ্যারোড ডোমার মডেল, মোহলানবিশ মডেল। যেটা হয়েছিল হ্যারোড ডোমার মডেল, ঠিক আছে। হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। আচ্ছা, 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষিক্ষেত্রের উপর জোর দিয়েছিল। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী কবে শুরু হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে, আর চলেছিল 1956 পর্যন্ত, ঠিক আছে। পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরিকল্পনা মিশন, হ্যাঁ, ঠিক আছে। তারপর পরিকল্পনা মিশনের বিলুপ্তি কত সালে হয়েছিল? 2014 সালে পরিকল্পনা মিশনের বিলুপ্ত হয়েছিল, এবং সেটি বিলুপ্ত হয়ে কি আসে? সেটি বিলুপ্ত হয়ে আসে 2015 সালে। 2015 সালে আসে নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো নীতি আয়োগের ফুল ফর্ম, ঠিক আছে। তো আমাদের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কততম ছিল? 12তম, ঠিক আছে। 12তম বা দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? এটি ছিল 2012 থেকে 2017 সাল পর্যন্ত, ঠিক আছে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস NYAA যোজনার উদ্বোধনী পর্যায়ের অংশ হিসাবে রাজ্যের গ্রামীণ এলাকার 47,000-এর বেশি দরিদ্র বাসিন্দার জন্য ঘর নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে কোন রাজ্য সরকার? তাহলে মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস নয়া যোজনার উদ্বোধনী পর্যায়ে অংশ হিসাবে রাজ্যের গ্রামীণ এলাকার 47,000-এর বেশি দরিদ্র বাসিন্দাদের জন্য ঘর নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে কোন রাজ্য সরকার? এটা কোন রাজ্য সরকার? এটা করেছে ছত্তিশগড় রাজ্য সরকার, ঠিক আছে। ছত্তিশগড় রাজ্য সরকার করেছে এই পরিকল্পনাটি। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি লক্ষ্য ছিল ভারতকে আত্মনির্ভরশীল এবং আত্মশিষ্ট অর্থনীতি রূপে গঠন করা? হচ্ছে ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটির লক্ষ্য ছিল ভারতকে আত্মনির্ভরশীল এবং আত্মশিষ্ট অর্থনীতি রূপে গঠন করা? দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী, প্রথম পঞ্চবার্ষিকী নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী? তো কোনটা ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী
পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে আত্মনির্ভর গড়ে তোলা এবং আত্মসৃষ্ট অর্থনীতি রূপে গঠন করা। ঠিক আছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত হয়েছিল? 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। ঠিক আছে, এই পরিকল্পনার লক্ষ্য ছিল জাতীয় আয় বার্ষিক 5% হারে বিক্রি করা। জাতীয় আয় বার্ষিক 5% হারে বৃদ্ধি করা ছিল এই পরিকল্পনার লক্ষ্য। পরে প্রশ্নটা দেখো, কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1945 সালে, 1935 সালে, 1930 সালে নাকি 1926 সালে? প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1930 খ্রিস্টাব্দে প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল। এটি কোথায় হয়েছিল? ইভেন্টটি হয়েছিল কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। এটি মূলত ব্রিটিশ সাম্রাজ্য গেমস নামে পরিচিত ছিল। মানে তখন যখন হয় তখন এটি মূলত ব্রিটিশ সাম্রাজ্য গেমস নামে পরিচিত ছিল। উদ্বোধনী গেমসে মোট 11টি দেশ অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, 11টি দেশ অংশগ্রহণ করেছিল। গেমগুলিতে 6টি খেলায় 59টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। তাহলে প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? কানাডায় হ্যামিল্টনে। ঠিক আছে, এটি তখন কী নামে পরিচিত ছিল? ব্রিটিশ সাম্রাজ্য গেমস নামে পরিচিত ছিল। উদ্বোধনী গেমসে মোট কটি দেশ অংশগ্রহণ করেছিল? 11টি দেশ অংশগ্রহণ করেছিল। এবং কটি খেলা ছিল? 6টি খেলা ছিল। এবং ইভেন্ট ছিল কটি? না, 59টি ইভেন্ট ছিল। ঠিক আছে, পরে প্রশ্নটা, ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? ভারতের সংবিধান সভার সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ নাকি ভীমরাও আম্বেদকর? তো এটা হলো রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন। ঠিক আছে, কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিং। সচ্চিদানন্দ সিং, ঠিক আছে, ভারতীয় সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন। ঠিক আছে, ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে এবং এটি কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। 26শে নভেম্বরকে সংবিধান দিবস বলা হয় এবং 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলা হয়। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, ভারতের রাজ্যসভা বা রাজ্য পরিষদের সভাপতি কে? ভারতের রাজ্যসভা এবং বা রাজ্য পরিষদের সভাপতি কে? এরা হলেন উপরাষ্ট্রপতি, হলেন ভারতের রাজ্যসভার সভাপতি। এবং লোকসভার সভাপতি কে? লোকসভার সভাপতি হলেন স্পিকার। লোকসভা বললে সেক্ষেত্রে হবে স্পিকার, আর রাজ্যসভা বললে সেক্ষেত্রে হবে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে, 2023 সালে পাঞ্জাবে ট্রাক্টর স্টান্ট কে নিষিদ্ধ করেছিলেন? 2023 সালে পাঞ্জাবে ট্রাক্টর স্টান্ট কে নিষিদ্ধ করেছিলেন? চরণজিৎ সিং চান্নি, সুখজিন্দর সিং রান্ধাওয়া, সুখবীর সিং বাদল নাকি ভগবন্ত মান? কে করেছে? ভগবন্ত মান। ঠিক আছে, 2023 সালে পাঞ্জাবে ট্রাক্টর স্টান্টকে নিষিদ্ধ করেছিলেন কে? ভগবন্ত মান। ঠিক আছে, তিনি ভগবন্ত মানকে, তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ভগবন্ত মান 16ই মার্চ 2022 তারিখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাজ্যে দুর্নীতি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিষয়গুলি সমাধান করার জন্য তার প্রচেষ্টার জন্য পরিচিত। রাজনীতিতে প্রবেশ করার আগে ভগবন্ত মান একজন সুপরিচিত কমেডিয়ান এবং ব্যঙ্গকার ছিলেন। রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি কমেডিয়ান এবং ব্যঙ্গকার ছিলেন। ঠিক আছে, ট্রাক্টর স্টান্ট নিষিদ্ধ করা জনসাধারণের নিরাপত্তা উন্নত এবং পাঞ্জাবের সড়ক দুর্ঘটনা কমাতে লক্ষ্য করে নেওয়া একগুচ্ছ ব্যবস্থার অংশ। মানে
জনসাধারণের নিরাপত্তা উন্নত এবং পাঞ্জাবের যে সড়ক দুর্ঘটনা হয় সেটা কমানোর জন্য অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ট্রাক্টর স্ট্যান্ড নিষিদ্ধটা একটি অংশ। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পণ্ডিত বিষ্ণু সেন যোশী কোন বছরে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, 2002, 2004, 2006 নাকি 2009? কোন বছর তিনি ভারতরত্ন পেয়েছিলেন? 2009 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ভারতরত্ন ভারতে গণরাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান, যা 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ভারতরত্ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে। ভারতের অসামরিক বা নাগরিক সম্মান হলো সর্বোচ্চ অসামরিক বা নাগরিক সম্মান হলো ভারতরত্ন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। লং জাম্পে লাফ দেওয়ার জন্য 1 মিটার দূরে একটি ড্যাশ সেমি চওড়া বোর্ড ব্যবহার করতে হয়। লং জাম্পে লাফ দেওয়ার জন্য 1 মিটার দূরে একটি ড্যাশ সেমি চওড়া বোর্ড ব্যবহার করতে হয়। 15, 24, 12 নাকি 20? এটা 20 সেমি চওড়া বোর্ড ব্যবহার করা হয়। দেখবে লং জাম্প যখন দিতে আসে, এইখানে লং জাম্প দেবে। ঠিক আছে, এই 1 মিটার দূরে একটা দাগ থাকে, তো এখানে একটা বোর্ড থাকে। সেই বোর্ডটা কত, এই দিক থেকে প্লেয়াররা ছুটে এসে, ঠিক আছে, এখানে লাফ দেবে, এখান থেকে এখানে লাফ দেবে। তো এইখানে যে এই দাগে পা পড়ে গেলে সেটা হবে ডিসকোয়ালিফাই। তো এইখানে যে কার্ডটা রাখা হয় সেটি দৈর্ঘ্য হচ্ছে যে 20 সেন্টিমিটার। ঠিক আছে, পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কি বলেছে দেখো। সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেসের সভাপতি ছিলেন ড্যাশ, মানে সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? তিনি ছিলেন 1931 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক আছে, 1931 সালে। প্যাটেলকে কী বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, কংগ্রেসের ভূমিকার পাশাপাশি প্যাটেল স্বাধীনতার পর রাজ্যগুলির একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি থেকে যে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, সেখান থেকে যে নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, সেটা নেতৃত্ব দিয়েছিলেন বারদৌলি সত্যাগ্রহে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 20টা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো 20টা প্রশ্ন নিয়ে পরের শিফটার। আজকে আপাতত এখান পর্যন্তই রাখলাম। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।